ইপ এন্টারপ্রাইজ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আপনাদের সামনে কনস্ট্রাকশন কাজ সম্পর্কে একটি নতুন ভিডিও আমি নিয়ে এসেছি। এই ভিডিওটি আপনারা যারা নবীন ইঞ্জিনিয়ার এবং যারা বাড়ির কাজ করাতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি বাংলাদেশে অনেক পুরানো বলবো না, একদম নতুন ধরনের এক ধরনের কাজ, যেটা হলো ফেয়ার ফেস কাজ, অর্থাৎ সেটা আরসিসি ফেয়ার ফেজের কাজ সম্পর্কে আজকে আপনাদের জানাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সাইডে কিছু ফর্মওয়ার্ক, অর্থাৎ এই যে যে জায়গাটা আমরা রেডি করছি এটাকে ফর্মওয়ার্ক বলা হয়। অর্থাৎ আমি এখানে যে ঢালাইটা দেবো এটা হলো প্রিকাস্ট ঢালাই, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ভাষায় প্রিকাস্ট। অর্থাৎ প্রিকাস্ট বলতে যেটা আগে ঢালাই করা হবে এবং পরে ব্যবহার করা হবে। কিন্তু আপনি যদি এই যে কলামটার দিকে তাকান বা অন্যান্য কলামগুলোর দিকে তাকান, এগুলো কিন্তু নির্দিষ্ট জায়গায় ঢালাই করে এই মেম্বারগুলো তৈরি করা হয়। এটা হলো ওখানে ঢালাই করা হয়। কিন্তু আমরা এটা যেটা করতেছি যে মেম্বারটা, সেটা হচ্ছে আমি এখানে ঢালাই দিচ্ছি, এটা থেকে সরাইয়ে আমি যেখানে এটা লাগাবো অর্থাৎ বাউন্ডারি ওয়ালে লুভার হিসাবে সেখানে আমি ব্যবহার করব। তো এই যে লুভার বা আরসিসি আমরা যে ঢালাই দিই, এটা কিছু ইঞ্জিনিয়ারিং মেকানিজম আছে। এই মেকানিজমটাই সম্পর্কে আজকে আমি অবগত করব। তো স্বাভাবিক ক্ষেত্রে আমি যদি প্রথম আসি, সেটা হচ্ছে বেসিক ম্যাটেরিয়ালস, অর্থাৎ আমি যে র ম্যাটেরিয়ালসগুলো ইউজ করবো এখানে, বা আমি যে কংক্রিট ওই যে দেখতে পাচ্ছেন আমরা কংক্রিটিং অলরেডি কয়েকটা মেম্বার আমরা করে ফেলছি। এই যে কংক্রিটটা তৈরি করতে যে ম্যাটেরিয়ালসগুলো আমরা ইউজ করছি এই সম্পর্কে আপনাদেরকে বলবো। অনেক নবীন ইঞ্জিনিয়ার বা যারা নতুন বাড়ি করতে চাচ্ছেন অনেকে জানেন না, সেটা হচ্ছে বাজারে এক ধরনের সিমেন্ট চলে এসেছে, সেটা হচ্ছে লাফার্স কোম্পানির সুপারকিট প্লাস সিমেন্ট। এইটি দিয়ে কিন্তু এখন ফেয়ার ফেস অ্যাজ লাইক আপনার কাস্টিং আপনি করতে পারবেন। এবং এই ফেয়ার ফেজের যে রেশিও আমরা স্বাভাবিক জানি যে যদি আমি ফ্লোর ঢালাই করি 1, 2, 4-এ, আমি যদি কলাম ঢালাই করি 1, 1.5, 3-এ, কেননা এই লোড স্ট্রাকচারগুলো, লোড বেয়ারিং স্ট্রাকচারগুলো যেগুলো আমাদের লোড নিতে হয় সেগুলো একটু পিএসআই অর্থাৎ শক্তিটা বেশি থাকতে হয়। তো তারই ধারাবাহিকতায় আমি 1, 1.5, 3-এ এখানে ঢালাই দিয়েছি। কিন্তু এখানে ম্যাটেরিয়ালসের যে রেশিওটা সেক্ষেত্রে একটু আমি মেনটেন করছি। তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো, প্রথম যে আমি 3-4 ডাউনগ্রেডের স্টোনটা নিয়েছি এটা হোয়াইট নিয়েছি, অর্থাৎ এলসি হোয়াইট, যেটা মূলত সিলেটে পাওয়া যায়। এবং এলসিটা আমি নিয়েছি, সেটা 70% আমি 1 ব্যাগ সিমেন্টে ব্যবহার করেছি। এবং হাফ ইঞ্চি যে স্টোনটা নিয়েছি এটাও সাদা একদম, ওটাও আমি কিন্তু 30% ইউজ করেছি 1 ব্যাগ সিমেন্টের সাথে। এবং 2.5 FM যে বালুটা, যেটা দানা সিলেট বালু, সেটা আমি 80% মানে 80% ব্যবহার করছি। এবং 20% আমি 1.5 FM মানে সাইজের, সেটা হলো একটু দানাওয়ালা, সেটা হচ্ছে আমি 20% ব্যবহার করছি। এবং এর সাথে কেমিক্যাল হচ্ছে 200 ml, এবং সাথে হচ্ছে আমি 23 লিটার পানি ব্যবহার করে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আপনি যদি আসেন এখানে, এই যে যে ফর্মওয়ার্কগুলো আমরা ব্যবহার করছি এখানে কিন্তু এটি আমরা ওখান থেকে প্লেসমেন্ট করে এখানে আমি করে ফেলছি। এবং দেখেন ছোট ছোট ছোপ 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 দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু পরবর্তীতে হ্যামারিং করা হয়েছে, যার কারণে ভিতরে যে এয়ারটা আছে এয়ারটা কিন্তু বেরিয়ে আসছে। এবং এই যে যে একটা সিমেন্টের উপরে গাঁথ দেখতে পাচ্ছেন, এটা এখানে কিন্তু বেশি একটা নাই, কিন্তু অনেক সময় ঢালাইতে দেখবেন কি উপরে কালো ছোপ ছোপ থাকে। এগুলো কিন্তু সিমেন্টের যে ইটা পানি যখন বেশি হয় অর্থাৎ সেলাম, তখন কিন্তু এই বিষয়টা আমরা দেখতে পাই। এই জন্য পানি খুব ইম্পর্টেন্ট। আমরা হয়তো বা অনেকেই পানিটাকে কিছু মনে করে না, যে লেবার বা যে মিক্সার মেশিন ব্যবহার করে তার উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়। কিন্তু এখানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কিন্তু পানির রেশিওটা, অর্থাৎ একটা কংক্রিট যখন প্রপারলি আপনি করতে যাবেন তখন অর্থাৎ পানিটা আপনার কিন্তু সেইভাবে ইউজ করতে হবে। যেরকম 1, 1.5, 3-এ আমরা এখানে যে ঢালাইটা দিয়েছি এখানে 23 লিটার অর্থাৎ 22.5 থেকে 23 লিটারের ভিতরে পানিটা রাখার চেষ্টা করেছি, যার কারণে কিন্তু দেখেন এক্সট্রা কোনো পানি এখানে কিন্তু দেখেন উপরে ভেসে ওঠে নাই, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন না। কিন্তু এর থেকে যদি আবার বেশি পানি দিয়ে দিত সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হতো, অর্থাৎ সিমেন্টের যে শক্তিটা সেটা কিন্তু কমে যেত। তো এই বিষয়গুলো আপনার খেয়াল রাখতে হবে। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ যে বিষয়, আমরা যে শাটারিংগুলো করেছি এখানে আপনারা দেখতে পাচ্ছি
2টা এর শাটার আমি ইউজ করছি এখানে। একটা হলো যে প্লেন শিটটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 10 mm এবং এর মাঝখানে আমি কিন্তু কিছু পাত ইউজ করছি। এটা দেওয়ার একটাই কারণ, যেন আসলে স্টিলটা যে আমি ফর্ম ওয়ার্কটা করছি এটা যেন চেপে না আসে, এটা সেই জায়গাটায় রাখতে সাহায্য করবে। এবং দেখেন কিছু দূর পর পরে কিন্তু আমি এটা ইউজ করছি এবং এর সাথে একটা হুক দিয়েছি, যেহেতু এটা যখন ঢালাই হবে প্রায় 300 থেকে 400 কেজি হবে, অর্থাৎ 7-8 মণ। এটা মানুষের ম্যানুয়াল এটা উঠে কাজ করা সম্ভব না, এটা ভেঙে যেতে পারে, কারণ এর উপরে প্লাস্টার হবে না। সেক্ষেত্রে আমার মেশিন দিয়ে বা ক্রেন দিয়ে এটা উঠাতে হবে। এর জন্য কিন্তু এই হুকটা আমরা ফ্যানের হুকের মতো রেখেছি। তো এই বিষয়গুলো, এবং এখানে এই রডটা বসানোর আগে যে সারফেসটা আমরা পিওর অয়েল দিয়ে, লুব্রিকেট অয়েল যেটা বাজারে পাওয়া যায়, এটা দিয়ে কিন্তু এটাকে আমরা পরিষ্কার করে নিচ্ছি। যখন আমরা সুন্দরভাবে কাজ করবো, যেন এটা কোনোভাবে এই কাজের কোয়ালিটিতে আমরা একদম 100% ইনশিওর করার জন্য কাজটা করেছি। এবং আরেকটু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এখানে যে আমরা ঢালাই 7টায় শুরু করেছি সকাল, এটা সাধারণত রাতে আপনারা কখনোই করবেন না, দিনে করবেন। এবং দক্ষ মিস্ত্রি যারা ভালো রাস এবং রড সম্পর্কে জানে, এদের দিয়ে আপনি এই কাজটা করাবেন। যত ভালো দক্ষ মিস্ত্রি দিয়ে করাবেন, তত কাজের গুণগত মান, দেখেন এখানে গুণগত মান সম্পূর্ণভাবে কিন্তু করা হচ্ছে। এবং এখানে যদি আমি একটু তাকাই, এই যে ভাইব্রেটর ইউজ করা হচ্ছে, এবং এখানে ওই মিস্ত্রি খুবই ভালো একটা মিস্ত্রি, এবং সে খুব ভালোভাবে এই কাজগুলো তদারকি করতেছে বা কাজগুলো করতেছে নিজে হাতেই। তো আপনাদের যদি এই রিলেটেড কোনো কাজ আপনারা করেন ফেয়ার ফেস, তাহলে আমাদের শরণাপন্ন হতে পারেন। এবং আমরা এই ধরনের কাজই করে থাকি, আপনাদের কনসালটেন্সি আমরা দিয়ে থাকি। এবং কাজটার জন্য আসলে আপনি 10 টাকা খরচ করলেন, এই টাকাটার জন্য আসলেই সঠিকভাবে খরচ হয়, এটাই আমরা আশাবাদী। তো ধন্যবাদ। আজকে আমি বিশ্বাস করি আপনাদের মানে ছোট করে হলেও কিছু বিষয় সম্পর্কে এবং ফেয়ার ফেস, শাটার, কাস্টিং এবং পরবর্তী মুভমেন্ট সব বিষয় আমি আপনাদের জানাতে পেরেছি। এজন্য অবশ্যই আপনাদের এটা উপকারে আসবে বলে আমি মনে করি। ধন্যবাদ।